আন্দোলনের শক্তি আমি ভাইয়ের মুক্তি আমি ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি আন্দোলনের শক্তি আমি ভাইয়ের মুক্তি আমি ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই আমি ভাইয়ের ভয় নাই গান্ধীজির ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই গান্ধীজির ভয় নাই তার কামান বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে আসবে বীরে বাংলাদেশে রহমান বীরের বেশে তার কামান ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমি ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি আন্দোলনের শক্তি আমি ভাইয়ের মুক্তি আমি ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি আমি ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই আমি ভাইয়ের ভয় নাই তার কামান ভয় নাই রাজপথ ছাড়ি নাই গান্ধীজির ভয় নাই রাজপথ ছাড়ি নাই মুক্তি মুক্তি চাই গান্ধীজির মুক্তি চাই ঈশ্বরদী থানা বিএনপির সভাপতি চেয়ারম্যান আমাদের সেক্রেটারি মাস্টার মাস্টার অন্যান্য সবাই শাহিন আমাদের সভাপতি আসান দাসের ইউনিয়ন বোর্ড সেরে বোর্ডের মধ্যে 4 ঘন্টা বসেছিল আমাদের সিনিয়র নেতা সর্বোপরি ছাত্র দলের আমাদের তারপরে টিটু জিতু স্বপন স্বপন সিদ্দিকুর রহমান সিদ্দিক আর আমাদের ছোট স্বপন সহ অনেক জেলার সকল পর্যায়ে ছাত্র দলের আসাম আমাদের শ্রমিক দলের বিশ্ববিদ্যালয় আলাউদ্দিন আমাদের AIWTC শ্রমিক কর্মচারী জিতুই আমিনের কথা বলছি। আমরা সবাই সারাদিন সকাল থেকে সবাই আমরা যারা আছি সবাই আমরা 4 ঘন্টা থেকে 4 ঘন্টা তারা সবাই রাতে জেগে আসছে কষ্ট করে তাদের এই মানে ভালোবাসাটা আমাদের নেতাকে আমরা মুক্ত করে আনছি। পার্টি অফিস থেকে বাসায় যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা বসে আলাপ আলোচনা করে কালকে ওনার ছিলেন ইয়ার বাজারে ওনার যাওয়ার ইচ্ছা পরবর্তীতে পাল্টায় যাওয়াটা আলাপ আলোচনা ঠিক করলে উনি সে অনুযায়ী ওই সময় আমি আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি ভাইকে কৃতজ্ঞতা স্মরণ করছি যে আমাদের জেল মুক্ত হাবিবুর রহমান হাবিবকে গ্রহণ করার দপ্তরে অপেক্ষা করছি। যারা এখানে আসেন হাবিব ভাইকে গাড়ি সবাই জায়গাটা বসে বন্ধুরা, আপনারা জানেন যে আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি আজকে নতুন রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুল্য ছাত্র নেতা, যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনের একবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাকে অনুরোধ করেছিল আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করানো, কিন্তু সেদিনও তিনি যে নীতি নৈতিকতার বলিষ্ঠতা দেখিয়েছেন এবং জনগণের কাছে সাধারণ ছাত্র সমাজের কাছে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে তার সর্বোচ্চ ব্যক্তির কথাকে উপেক্ষা করে নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেদিন, সেখান থেকে তিনি বিচ্যুত হননি। সেদিন যদি তিনি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি যদি কিছুটা সরে যেতেন তাহলে এরশাদের পতন সম্ভব হতো না।
সেই হাবিব রহমান হাবিব ভাই ক্রমাগতভাবে জাতীয়তাবাদী শক্তির সাথে সংশ্লিষ্ট হয়ে এমন এই ফ্যাসিবাদী সরকারের জুলুম নেই, নির্যাতন নেই যা তিনি ভোগ করেন। অসংখ্যবার কারাগারে, অসংখ্যবার তার উপর শারীরিক আক্রমণ, পাবনায়, ঢাকায়। তার বয়স, তার জাতীয় নেতৃত্বের অবস্থান অনুযায়ী এই পর্যায়ের একজন ব্যক্তিকে দলীয় সশস্ত্র আওয়ামী দলীয় সন্ত্রাসীরা যে আক্রমণ করতে পারে এটা আমার চিন্তার বাইরে। সেটাও তার উপর হচ্ছে একাধিকবার দলীয় কর্মসূচি পালন করতে চাই। তারপরেও এবারও তিনি আরেকটি দৃষ্টান্ত দেখিয়েছেন। এই আজ্ঞাবাহী আদালত, এই স্বৈরাচারী সরকারের চরম পদলেহী আদালত আমাদের নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, পাবনা বিএনপির আহ্বায়ক তাকে নতজানু হতে বলেছেন। তিনি যা বলেছেন তা সত্য এবং বিশ্বাস করে বলেছেন, এবং সেই বলাটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তার দৃঢ় অবস্থান। কিন্তু তার অদম্য মনোবল আদালত বিচলিত করতে পারে। তিনি শাস্তি এবং নির্যাতন বরণ করে নিয়েছেন, কিন্তু তবুও তিনি যা বলেছেন, যেটি সত্য মনে করেছেন, সেইখান থেকে ন্যূনতম বিচ্যুত। আজকের রাজনীতির যে নৈতিকতার যে ঘাটতি, কথার সাথে কাজের যে ঘাটতি, সেইখান থেকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হাবিব ভাই তৈরি করেছে। তারা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, প্রকাশ্যে কি করে মানুষের কাছে প্রতারণা করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ এরা তাদের বক্তৃতায় বলেছেন অনেক কিছু তলে তলে, আর তলে তলে ওনারা দেশ বিরোধী, জনগণ বিরোধী ওনারা কাজ করেই যাচ্ছে, একের পর এক কাজ তারা করেই যাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে বিএনপির একজন কীর্তিমান নেতা হাবিবুর রহমান হাবিব আমাদের সকলের কাছে নৈতিকতার, আদর্শের, সত্যের এক আলোকবর্তিকা হিসেবে আজকের তার কারামুক্তিতে জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি আমাদেরকে আনন্দিত, আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সামনের যে কঠিন যে লড়াই, সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য আমাদের নেতা কর্মীরা আরো উদ্বুদ্ধ হবেন, এবং তার যে এই রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার যে এই নিপীড়ন, নির্যাতন ভোগ করেও যে দলের পক্ষে, আদর্শের পক্ষে, নেত্রীর পক্ষে কিভাবে অবস্থান গ্রহণ করতে হয়, এই শিক্ষাটাও আমরা তার কাছ থেকে পেলাম। তার কারাগারে থাকা অবস্থায় যারা পাবনার নেতৃবৃন্দ যারা কাজ করেছেন, শিমুল ভাই, তুহিন, এখানে সবার নাম আমি বলবো না, যারা নেতৃস্থানে তাদের নাম বলবো। তারা দিন রাত পরিবারের সাথে খোঁজ নেওয়া এবং বিভিন্ন কর্মসূচি পাবনায়, যেখানকার তিনি নেতা, যেখানকার তিনি দায়িত্বরত নেতা, সেখানে তারা আমার মনে হয় কোনো কাজের ত্রুটি করেননি। গত রমজান মাসে বিভিন্ন কর্মসূচির মধ্যে পাবনা বেশ প্রাণবন্ত ছিল। পাবনার নেতাকর্মীরা অত্যন্ত কাজের মধ্যে, আমি বলবো যে এই হাসিনা সরকারের 7ই জানুয়ারি নির্বাচনের পরে যে স্থবিরিত করার, কিন্তু নেতা কর্মীদের সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে পাবনা জেলা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নেতার মুক্তির প্রহর করেছে এবং তাদের উপর অর্পিত দায়িত্বগুলো তারা পালন করে গেছে। আমি পাবনা জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাই যিনি আজকে সত্য এই মুহূর্তে যিনি কারামুক্ত হলেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাই যে তার এই দৃঢ় অবস্থান আমাদের সবাইকে প্রেরণা দিল। ধন্যবাদ। তার যে উচ্চারণ সেটি সারা বাংলাদেশে জাতীয় শক্তিকে উজ্জীবিত করেছিল। আমরা হাবিবকেও পাবনা জেলা বিএনপি এবং সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পাবনার আপামর জনসাধারণের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমরা আহ্বান জানাবো আমাদের সদ্য পাবনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হাবিবুর রহমানকে তার অনুভূতি প্রকাশ করার জন্য
কারাগার থেকে মুক্ত হয়ে 3 দিন ছোট দেখতে বহুদিন পর আজকে এখানে কাপাকাপি করে আপনার বিভিন্ন পর্যায়ে তারা কষ্ট করে গেটে গিয়েছিলেন তাদের প্রত্যেকের নাম হয়তো বলতে পারে, অনেকের নাম বলছে দু একদিন নাম হতে বলবেন, যেমন শ্রমিকের নাম এমনি নাম আছে, এরকম বাকি অনেকে আছে সবার নাম বলা যায়। আমি চেহারা সবার আমার চোখের ভিতরে আমি গেঁথে দিতাম, সবার নাম এখন বলতে সময় চলে যাবে। যাই হোক, এখানে আমি এমন কিছু করি না, তবে আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার মুখ দিয়ে আল্লাহ এই কথাটি বলা হয়েছে। আমি বলেছি যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন যিনি বিচারক, প্রথম থেকেই বলে এসেছিলাম বিচারপতি আখতারুজ্জামান আপনার মা যদি বেঁচে থেকে আপনার আম্মাকে ইয়েটা করবেন। এখন 73 বছর বয়স মহিলা যিনি হাঁটতে পারেন, উঠতে পারেন, তুলতে পারেন না, তাই আপনার মা নিশ্চয়ই বলবেন তোমার মতো বিচারককে আমি পেটে ধারণ করে গর্ব অনুভব করতাম, আজকে তুমি জঘন্য যে কাজটি করেছো বা একদিন বয়স্ক সাজা দিয়ে দেওয়া অন্যায় করেছো, তাতে আমি তুমি একটা কুলাঙ্গার, তোমার তো কুলাঙ্গার সন্তানকে আমার এইটা আমি বলেছিলাম। এটাই আমাকে টেলিভিশনে দেখানোর পরে ওই জিনিসটা আমার দেখানো প্রেসক্লাবের সামনে বলেছিলাম অসুস্থ ছিলেন, উনি গুরুতর অসুস্থ, আজকে তাকে সাজার জন্য পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ড স্বাধীন। আমাকে যে মামলা ম্যাডামের সিগনেচার নেয়, অ্যাকাউন্ট খোলার সিগনেচার নেয়, কিচ্ছু ঠিক না, তাকে আপনার সাজা দিয়েছেন মৃত্যুর সাথে মামলা দিয়েছেন। তাই আওয়ামী লীগ যতদিন বেশি ক্ষমতা থাকবে ততদিন আমাদের থাকবেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তার আগে যদি মরে যান তাহলে আপনার টেস্ট করা হবে যে আপনি কত খারাপ। এই তো দুটা কথা। আদালত আমার এই ভিডিও দেখানোর পর আমাকে আপনি শপথ বাক্য উচ্চারণ বলেন, এই কথাগুলো আপনি বলেছিলেন। আমি বলেছিলাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, এই কথাগুলো আমি বলেছি। আরও বলছি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, রহমান নামে যে সমস্ত মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে যে সমস্ত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা উচ্চারণ করা হচ্ছে, এরকম চলতে থাকে। আমি আবারও বলবো তাহলে আমার 100 বছর জেলা তাতে বড় আমাদের অনুভূতির জায়গা, তার উপরে এত বড় অফিসার হয়েছে, সেইখানে আমি হয়তো আমাকে 2 মাস সাজা 1 মাস এবং আমাকে যখন গ্রেপ্তারি পড়ানো বাংলাদেশ পাকিস্তান মিলে প্রথম যে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো মূল্যে আমাকে হাজির করতে এবং বাংলাদেশের যত প্রশাসনের লোকজন আছে, যত শুরু করে তাদের ছবি দিতে হবে। কোন ছবি? যে ছবিতে যে আমি লাইভে গিয়ে বলেছিলাম আমাকে ক্ষুধা লাগবে না, আইন প্রশাসনের লোকজনকে ক্ষুধা লাগবে না, যে কারণে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে কথা বলেছিলাম। ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা পাঠিয়ে দেন, তারেক রহমান এবং ডাক্তার দুবাইদের রহমান মিথ্যা মামলা প্রত্যাহার করে দেন, আমি নিজে গিয়ে কোর্টে হাজির হই। আমি পালিয়ে থাকি না, আমি ওপেন ঘোরাফেরা করি, পালিয়ে আপনার ধরে নিয়ে যান। যেহেতু আপনারা অত্যাচার করে মিথ্যা মামলা দিয়েছেন, আমি আপনার কথা আমি নিজে আত্মসমর্পণ করবো না, আমি আত্মসমর্পণ করি না। বন্ধু আপনারা জানেন যে আমাকে মিরপুর ডিভিশন থেকে আমাকে ব্যাগ গ্রেপ্তার করেছে। হ্যাঁ, আমি আজকে প্রকাশ্যে স্বীকার করবো এটা, যে আমার সাথে তারা ভালো ব্যবহার করেছে। এটা আমি যেহেতু আমার সাথে ব্যক্তিগত কার সাথে কি আছে না, তবে আদালতকে বলেছিলাম মানে আদালত সর্বোচ্চ আদালত, আপনি যদি আমাকে সাজা দেন আমি খুশি হব, আপনি যদি আমাকে সাজা না দেন বাংলাদেশের কোটি কোটি মানুষ খুশি হবে। তবে আপনার কাছে আমার প্রশ্ন, আমার 4 বছরের 2 বছর আমরা 15 জন সাধারণ ভাই সহ আমি বেলাল এ সহ মনীষ সহ, এর উত্তর কে? এর উত্তর আপনার কাছে আমি চাই। কেন এই সাজা আমাদেরকে দেওয়া হলো? যেখানে গাড়ি পড়ে নাই, গাড়ির চেসিস নাম্বার নাই, গাড়ির নাম্বার প্লেট নাই, গাড়ির মালিক নেই, সেই মামলা আমাদের সাজা দেন। এই সাজা কেউ উত্তর দেবে? আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তারা হিন্দু বাজারে আওয়ামী লীগ করতো, সেটা বাড়ি বাড়ি গিয়ে তখন আর্মিরা কিছু অত্যাচার করতো। এখন সেই অবস্থা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আজকে র্যাব পুলিশ
আজকে ডিবি পুলিশ তারা গিয়ে বাড়িতে অত্যাচার করছে, 5 নম্বরের সুন্দর বেড়ার একজনকে মেরেই ফেলেছে, বাপকে ধরতে সেদিকে ধরতে গিয়ে বাপকে ওই তো বলেছিলাম একই অন্যায়, এই জন্যই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমি বক্তব্য বাড়াবো না, এইটুকু বলতে চাই আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে ম্যাডামের নির্দেশনায় এই সরকারের পতন আমরা ঘটাবো। এদের কোনো অধিকার নাই, আজকে থেকে আমি শুরু করবো, দরকার আবার জেলে যাবো, সত্য কথা বলবোই, তবে শপথ দিয়ে বলছি এই বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ এমন শিক্ষা পাবে যা পৃথিবীর মানুষ দেখবে যে এত অত্যাচার হারাবেন না। আমাদের সুবিধা আছে, সুবিধাটা কি? আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে থাকেন, ওনাকে মিথ্যা মামলা দিয়ে যত ইচ্ছে থাকে উনি গ্রেপ্তার করতে পারছেন না, উনি তো ওখান থেকে চালিয়ে যাচ্ছেন। আমি ওনাকে বলেছি আমরা সব নেতা যদি কারাগারে চলে যাই, আপনি যদি বাইরে থাকেন আপনি একাই আন্দোলনকে চালিয়ে নিতে পারেন। হ্যাঁ, আমরা দৃষ্টিতে হয়তো আমরা এখন আপাতত দৃষ্টিতে আমরা দেখছি ওই ইলেকশন করে জয়লাভ করেছি। ইলেকশন মানে আওয়ামী লীগের কাউন্সিল হয়েছে, কিসের ইলেকশন? বিভিন্ন রাজনৈতিক দল যেমন কাউন্সিল অধিবেশন করতে হয়, এরকম বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন করেছে, আওয়ামী লীগের নির্বাচন হয়নি। তাই আবার যে উপজেলা নির্বাচন আছে, সেই নির্বাচন দলের সিদ্ধান্ত নিয়েছেন তারা তারেক রহমানের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করলে ইনশাল্লাহ বেশি দিন লাগবে না, 5 বছর প্রশ্নই ওঠে না। আল্লাহর উপর ভরসা রেখে বলবো যত তাড়াতাড়ি এই দেশের মানুষকে আমরা তাদের যে অপকর্মগুলি আছে, আমার আজকে থেকে দায়িত্ব সমস্ত নেতা কর্মীদের সহযোগিতা নিয়ে এদের যে দুর্নীতির যে চিত্র, এই চিত্র যদি বাংলার ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারি তাহলে বাংলার মানুষ অবশ্যই রাজপথে নেমে আসবে। আওয়ামী লীগ বলে বিএনপি কোথায়, বিএনপি কোথায়, বিএনপি খুঁজে পাওয়া যায় না। আরে বিএনপি খুঁজে পাওয়া যায়, আপনারা কোথায় থাকেন? আপনারা কোথায় থাকেন? নির্বাচনটা করলেন এত ডাক ঢোল কিনে কয়টা ভোট পেয়েছে? ওই যে কতগুলি সুন্দর ভোট গিয়েছে, ভোট কেন্দ্রের মানুষ যায় নাই। আপনারা সেইভাবে আজকে দেশ পরিচালনার মিথ্যা মিথ্যে লজ্জা করেন না, প্রতিদিন এত মিথ্যা কথা বলেন। আমি বলে শেষ কথা বলতে চাই ভাই, এদের কি বিচার হবে জানেন? এদের বিচার হবে আল্লাহ পাক যখন আমরা মারা যাবো, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, তারা হিন্দু বর্ণ ধর্ম তারা তো বিশ্বাস করে একটা, আমরা যারা আখিরাত বিশ্বাস করি, হাসর যারা বিশ্বাস করি, আমরা হাসরের ময়দানে সবাই যাবো সেদিন। আল্লাহ পাক সমস্ত মানুষের বিচার করবেন, যারা ভালো কাজ করেছেন তাদের তুমি দিকে যাবো, যারা খারাপ কাজ করেছেন তাদের জাহান্নামে পাঠাবো। দেখা যাবে হাজার হাজার না কয়েক কোটি মানুষ দাঁড়িয়ে আছে, বেহেশতেও যাচ্ছে না, দোজাকেও নিচ্ছে না, তো তার ভিতরে একজন খাঁটি যে তার একদম শক্ত একদম ফেরদৌসে যার সুযোগ হয়েছে, হে আল্লাহ একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো কি, আমরা তো বেহেশতে গেলাম ভালো কাজ করেছি বলে, এদের পাঠালেন তো ওরা খারাপ কাজ করে বলে, এরা কারা? বলে ওরা জানো না, ওরা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ করতো, হয়নি, ওরা এত অন্যায় করেছে, ওদের বিচার আগে করবো, তারপরে আমার সাথে যে অবিচার ওরা করেছে আমার ন্যায় নিতে মানে নাই, তারপরে ওদের শাস্তি দেবো, সমাজের ভিতরে ওরকম দাঁড়ায় থাকে। এই হবে আওয়ামী লীগের পরিবেশ, কোনো কারণ নেই। ইনশাল্লাহ জেলখানায় ছিলাম, ওটাকে বাড়ি মনে করেছে, আসতে আমার কষ্ট হয়েছে, বলতেছিলাম খুব কষ্ট লাগে, তোমাদের ছেড়ে চলে যাচ্ছে, সুন্দর জায়গা, এত বড় বাড়ি আমার, সেকেন্ড হোমে ছিলাম। মানুষ আল্লাহ বললো সেকেন্ড হোম করে কোথায়? ওই মালয়েশিয়া, তারপর বেগম পড়া করে, আরে ওটা তো আমাদের সেকেন্ড হোম, মাঝে মধ্যে আমরা ওখানে যাবো, আমাদের বাড়িতে যাবো না, এরপরে আমাদের সেকেন্ড হোম ওদের কাছে বিক্রি করি, এরপরে ওদের পার্মানেন্টলি আওয়ামী লীগের লোকদের ওই জেলখানে আমরা বলে একটা হেদায়ত করে আসলাম। হ্যাঁ, ওইটা তো ফার্স্ট টাইম আওয়ামী লীগ আজীবন থাকবে ওরা। আমি আজকে জেলগেটে বলতেছিলাম ভাই আপনারা মানুষ আমাদের উপরে আপনারা অনেক কষ্ট করেন, অনেকের উপর জুলুম টুলুম হয়, কেউ যেন উহা না করে, এই অভিশাপ লাগবে কিন্তু আপনারা যখন বেড়ে যান তারা করো, তাই আমরা আপনাদেরকে আরো বেশি করে সুযোগ করি। কেন? আওয়ামী লীগের চোরা লুটপাট করছে না, এই লুটপাটকারীদেরকে সমস্ত টাকা আপনারা এখান থেকে ওদের কাছ থেকে নিয়ে রাখবেন, এখন যেমন রাখছেন, এখন 5,000 টাকা 5 লাখ টাকা, এই টাকা আমাদের যত লোকজন এই যে জেলখানায় বাড়ি বাড়ি গেছে আর জেল কেটে বাড়িতে টাকা লাগছে না, টাকা দিয়ে আসতেছে না, কারো 2 লাখ লাগে, কারো 50,000 লাগে, আমি 1 পয়সা দিন, এই যে লাগে প্রত্যেকের হিসাব রাখবো আমরা, রিজভাইকে বলবো অফিস থেকে হিসাব খোলা হবে, যারা যারা যত টাকা দিয়ে আসছেন ওই আওয়ামী লীগের চোরদের কাছ থেকে সেই টাকা ওঠায় প্রত্যেকের বাড়িতে একটা হিসাব। আমি আবার বক্তব্য না বাড়িয়ে আপনাদের আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।
মানুষের জন্য আপনারা এসেছেন। আবারও আপনাদের কাছে আমি করজোড়ে আমি বিনীত নিবেদন করছি, কষ্ট করেছেন এই গরমের মধ্যে আপনারা এসেছেন। আমি নিষেধ করেছি, আমি বলেছিলাম আসার দরকার নাই, আপনাদের সাথে আমি থাকবো, আসি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না না ভাই একটা মালা আমরা সমমেলা দিই একটা সবাই মিলে দেন, সবাই মিলে দেন। নয়ন আমার এই শত পৌরসভার চালিয়ে আসো। আমরা সত্যি পড়ো দাঁড়ান 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 সিনিয়রের সাথে নন কো নন লাইভ চলে লাইভ নয়ন ভাই নয়ন ভাই লাইভ লাইভ ভাই